আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ, চাপে ইউক্রেন। কোনো না কোনো উপায়ে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হবে, জোর দাবি ট্রাম্পের। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার অবশ্যই হবে বললেন ডক্টর ইউনূস। দেশ থেকে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি বললেন নতুন শিক্ষা উপদেষ্টা। এবং চট্টগ্রামে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ, বাজার স্বাভাবিক রাখতে কঠোর হচ্ছে প্রশাসন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ৩ বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে চরম বিপাকে পড়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটি নতুন সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈঠকটি উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়। এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে যে আপ্যায়ন গ্রহণ না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। এই ঘটনার পর থেকেই সামরিক সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন সহায়তা বন্ধ হওয়া ইউক্রেনকে আত্মসমর্পণের পথে ঠেলে দিতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা বসতে ইউক্রেনকে এখন চরম চাপে পড়তে হবে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কিয়েভের যুদ্ধ কৌশল বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যে কোনো উপায়ে বা অন্যভাবে সুরক্ষিত করবে। মঙ্গলবার দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমরা এটি পাওয়ার চেষ্টা করার জন্য জড়িত প্রত্যেকের সাথে কাজ করছি। তবে আন্তর্জাতিক বিশ্বের সুরক্ষার জন্য আমাদের এটি সত্যিই প্রয়োজন এবং আমি মনে করি আমরা এটি কোনো না কোনো উপায়ে পেতে যাচ্ছি। গ্রিনল্যান্ডের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং যদি আপনি চান আমরা আপনাকে যুক্তরাষ্ট্রের স্বাগত জানাই। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে ১৯৭৯ সাল থেকে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত খনিজ সমৃদ্ধ অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত জানুয়ারিতে পরিচালিত এক জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের ৮৫% মানুষ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার বিপক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনা পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রফেসর ইউনূস বলেছেন, বিচার হবে শুধু হাসিনা নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকেই তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন। হাসিনার বিরুদ্ধে গোপন আটক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্কের তদারকি করার অভিযোগ রয়েছে। এসব গোপন আটক কেন্দ্রে তার রাজনৈতিক প্রতিপক্ষের জিজ্ঞাসাবাদ করা হতো, নির্যাতনও করা হতো এবং কয়েকজনকে হত্যাও করা হয়েছিল। আর এই সবই করা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যানারে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন। তার সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারতে থেকেই হোক। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ওরফে সিআর আবরার। দায়িত্ব নিয়েই তিনি বলেছেন, আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকে বিশ্বকে নেতৃত্ব দিবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিআর আবরার বলেন, আমি জীবনে কোনোদিন এ ধরনের পরিসরে এসে বসে এদিকে বসবো
এটা কিন্তু কখনোই ভাবা হয়নি। বিভিন্ন সময় আইন নীতি পরিবর্তন করার বিষয়ে মন্ত্রী সচিবদের সঙ্গে বসেছি। আমি শিক্ষকতার পাশাপাশি শ্রম অভিবাসন, শরণার্থী, বাস্তুচ্যুত মানুষ, ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সক্রিয় নাগরিক হিসেবে কাজ করেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, নিয়ম কানুন মেনে নৈতিকতা মেনটেন করে জ্ঞাতসারে ক্লাস মিস করিনি। পরীক্ষার খাতা মোটামুটি সময় মতো জমা দিয়েছি। শিক্ষক হিসেবে যেসব প্রশাসনিক দায়িত্ব এসেছে সেগুলো পালনের চেষ্টা করেছে। নতুন উপদেষ্টা আরো বলেন, এ ধরনের দায়িত্ব যে আমাকে নিতে হবে সেটা আমি বুঝিনি। গত 4-5 দিন আগে প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন। অন্য অনেক কথার পর তিনি যখন বললেন, স্যার ওয়াহিদুদ্দিন মাহমুদ এ দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, প্রধান উপদেষ্টা বললেন আমি যেন এ দায়িত্বটা গ্রহণ করি। এতে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি বললাম, আমার তো এ ধরনের অভিজ্ঞতা নেই। তিনি বললেন, ইউ কমিট ইউরসেলফ, তাহলে তুমি এটা পারবে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা চমৎকার সুযোগ যে এ ধরনের আস্থা তিনি আমার উপরে রাখছেন। চট্টগ্রামে খোলা ভোজ্য তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস এ সম্মেলন কক্ষে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, টিকে গ্রুপের পরিচালক জাফর আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ চেম্বার সমূহের প্রতিনিধিবৃন্দ, ভোক্তা সংগঠনের প্রতিনিধি, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষ টাস্কফোর্স সদস্যবৃন্দ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকরা 153 টাকা, ট্রেডার্সে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবে, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়ে আগামী 10 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যে কোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্ক ফোর্স কমিটি। নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যে চরম ঊর্ধ্বগতি এবং সেই ব্যাপারে ভোজ্য তেল থেকে আমরা 1 নম্বরে এনেছি, যেখানে ভোজ্য তেলের রেট আমরা খুব অস্থিরতা আমরা দেখতে পাচ্ছিলাম এবং অলমোস্ট প্রত্যেকটা বাইরের যে দোকানগুলো সেখানে ভোজ্য তেল অলমোস্ট উধাও হয়ে গেছে। 4টা দফায় বসলাম, তারপরও রমজানের ক্রাইসিসটা থেকেই গেল। তো এটা ইনফ্যাক্ট দুঃখজনক। আর আমি মনে করি আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনাদের লিডারশিপ নিয়েও আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত। বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রোববার। এবং চলতি বছরে মোনা কনভেনশন 8 থেকে 10 আগস্ট। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক দলের 50তম বার্ষিক কনভেনশন রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এগ হারবারের রিনাল্ড ওয়ার্নারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশ নেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে ডেমোক্রেটিক দলের নেতা, কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন নেতাকে পুরস্কৃত করেন। কনভেনশনে আগামী 10 জুন অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে গভর্নর পদসহ অন্যান্য পদে দলীয় পদপ্রার্থীরা বক্তব্য দেন। কনভেনশনে দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্রেটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সোহেল আহমেদ, সুব্রত চৌধুরী, হাবিব রেহমান, ইশরাত জাহান, লাকি চৌধুরী, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি আরন রেন্ডলফ, কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিল উমেন এট লার্জ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেন্ডেন্ট লাকওয়াটার স্মল, আটলান্টিক সিটি ডেমোক্রেটিক দলের সহসভাপতি জেব ডর্সি উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ইউএসএ আয়োজিত নবম কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর বাছাই পর্ব শেষ হয়েছে। আগামী রোববার দুপুরে সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল নিউ ইয়র্ক সিটির রিগো পার্কের জয়া হলে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার স্পন্সর শাহনেওয়াজ গ্রুপ। এদিকে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব গত 23 ফেব্রুয়ারি ব্রোঞ্জের বড়তে ও 1 মার্চ কুইন্স বড়তে অনুষ্ঠিত হয়। ব্রোঞ্জের পার্কচেস্টার জামে মসজিদে সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। সোসাইটির সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহর উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। প্রধান অতিথি ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অন্যদিকে গত শনিবার প্রতিযোগিতার কুইন্স বোর্ডের বাছাই পর্ব জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। দুইটি বাছাই পর্বে এই প্রবাসে বেড়ে ওঠা কয়েক শত ছেলে মেয়ে অংশ নেয়। বাছাই পর্বে উত্তীর্ণরা আগামী 9 মার্চ গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে। মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক মান উন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মোনা। সংগঠনটি প্রতি বছর যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের নিয়ে কনভেনশনের আয়োজন করে থাকে, যেখানে হাজার হাজার মুসলমানের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনভেনশন। চলতি বছরের 8 থেকে 10 আগস্ট মোনা কনভেনশনের সময় নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছরের মতো এবছরও ঐতিহাসিক পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হবে। এতে 15 থেকে 20 হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলার হোসাইন। এতে সভাপতিত্ব করেন মোনার ন্যাশনাল মিডিয়া বিভাগের পরিচালক আনিসুর রহমান গাজী। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও মোনা কনভেনশন 2025-এর কনভেনর আরমান চৌধুরী। এতে মোনার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।